উত্তর ২৪ পরগনার বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করল এক মহিলা। এমনিতেই বৈধ দুজন স্ত্রী আছে, তারপর ২০১৯ সাল থেকে এই তৃতীয় নারীর সাথে অবৈধ সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় অডিও প্রকাশ, যা ইতিমধ্যেই রাজ্য জেলা জুড়ে তোলপাড়। বিজেপির প্রার্থীর বিরুদ্ধে আঙুল উঠল। যদিও বা এই অডিও এবং ভিডিও আমরা যাচাই করে দেখে নিয়ে সত্যতা। অপরদিকে বিজেপি সূত্রে জানা যায় যে তারা এর বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাবে। তাদের এই অডিও প্রকাশ হচ্ছে একদম ফেক। এর সাথে কোনো সম্পর্ক নেই, অর্জুন সিং এর সাথে কোনো তৃতীয় নারী নেই। তবে এই অডিও যেখানে এক নারীর কণ্ঠ পাওয়া যাচ্ছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। সেই অত্যাচারিত ধর্ষিত মহিলা কি বলছেন। আবারও বলছি, এখন নজর ইএনসি বাংলা থেকে আমরা এর সত্যতা যাচাই করে দেখিনি। যা সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশ হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। শরীর সব কিছু নয়। তুমি প্রথম দিন আমার সামনে যে লোকটা হয়ে দাঁড়িয়েছিলে, তুমি কিন্তু পরে সেই লোকটা থাকলে না দাদা। তুমি যেভাবে আমাকে রোজ আমার শরীরটাকে যা করলে তুমি নিয়ে, আর অর্জুন ভালো করে জানে ওর সঙ্গে কারা কারা আমার কাছে এসেছে। এখন আমি আপনার কাছে নামগুলো বললে অনেকে রেগে যাবে। আর আমি ড্যান্সার, তাই আমি সেই কাজ এখন আর করি না। কিন্তু যদি আমি এখন নাম বলি, সবার আগে তো আমাদের লোকে এটাই বলবে যে টাকা চায়, ওই জন্য এখন গল্প বলছে। আমাকে যদি কেউ বলে আমি মিথ্যে কথা বলছি, আমি তাহলে অর্জুনদাকে বলতে চাই। আমি তো অন্য লোককে কিছু বলবো না, আমি আমার নিজের লোককে বলবো। আমি অর্জুনদাকে বলবো, অর্জুনদা তুমি বলো, আমি তো তোমার কোনো ছবি নেই আমার কাছে, কোনো ভিডিও নেই, কোনো কিছু আমি রেকর্ড করে রাখিনি তোমার। কিন্তু অর্জুনদা তুমি জানো আমার কতবার অ্যাবর্শন করতে হয়েছে, তুমি জানো আমার শরীরে আর কিছু নেই অর্জুনদা। আমি পড়াশোনা জানি না, আমি অর্জুন সিংকে ঘেন্না করি। আমি সবাইকে বলতে চাই এই মানুষটাকে চিনে নি। ওর সাদা জামা কাপড়ের পেছনে একটা নোংরা পচা গন্ধ, নোংরা লোক, নোংরা। ও আমার শরীরটা শেষ করেছে, আমার মনটা শেষ করেছে, আমার জীবনটা শেষ করেছে। ওকে আমি ছাড়বো না। কোনোদিন যদি মহাদেব আমাকে জায়গা দেয়, আমি অর্জুন সিংকে উত্তর দেব যে একটা মেয়ের শরীরে আর মনে এরম ভাবে নোংরামি করলে কি হতে পারে। আপনারা চিনে নিন, এই হচ্ছে অর্জুন সিং। অর্জুনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 2019 সালে। আমি কল্যাণী রোডের কাছে একটা হোটেলে আমি কাজ করতাম। আমি একজন ডান্সার। আমাকে অর্জুনদার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেয় সুরজ, আমার এক বন্ধু। ও আমাদের এখানে কাজ করত। তো প্রথম আলাপ আমার অর্জুনদার সঙ্গে হয়, সেই জায়গাটা ছিল কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলে। আমাকে প্রথম অর্জুনদা ডেকে পাঠায় এবং আমিও জানতাম না আমি ওখানে গিয়ে আমার সঙ্গে অর্জুনদার দেখা হবে। কারণ আমি সত্যি কথা, আমি রাজনীতির লোকদের সঙ্গে কখনোই আমার সেভাবে কোনো পরিচয় আলাপ দেখা কথা কিছুই হয়নি। অর্জুনদাকে আমি যখন গিয়ে দেখি, আমার মনে হয়েছিল প্রথমে একজন বড্ড ভালো মানুষ। আমার কিছু সমস্যার জন্য আমি সুরজকে বলেছিলাম যে কেউ যদি পাশে দাঁড়ান। আমি জানতাম না সেই মানুষটা অর্জুনদা হবে বা ঘটনাক্রমে পরে সে কি বলবো,
সেটা একটা সম্পর্ক বা সেটা আমার আজকে এই পরিস্থিতি হবে, মানে আমি তো শেষ হয়ে গেলাম না। আমি শুধু আমার শরীরটা শুধু দিনের পর দিন আমি শুধু আমি ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছি, আপনি বলতে পারেন। আমি জানি না আমার কি কি বলা উচিত। আমি যখন প্রথম অর্জুনদাকে দেখি আমার কাছে মনে হয়েছিল একজন ঈশ্বর, একজন ভগবান, আমার ভগবান। অর্জুন আমাকে প্রথম দেখায় আমার সমস্যা জানতে পেরে সেদিনই দাদার গাড়িতেই আমাকে নিয়ে, সুরাজকে নিয়ে দাদা দুটো জায়গায় যান, এবং যখন আমাকে শেষে যখন নামাচ্ছেন দাদা, তখন উনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন আমার এখনো মনে আছে। অর্জুন আমাকে বলেছিলেন, আমার নামটা বলেছিলেন যে তুই আর কোনোদিন নাচ করবি না, তুই নাচ করবি তুই নিজের ইচ্ছে। অর্জুনদা একটু তো অন্যভাবে কথা বলে আমাকে বলেছিল যে कुत्तों के सामने मत नाचना, तुझे डांस करना है तू अपने खुद में डांस कर, पर कुत्तों के सामने मत नाचना। আসলে আমাদেরকে অনেক ভাবে দেখে মানুষ, অনেক রকম অন্য চোখে দেখে। তো সেইটাকে শুরু, তারপরে অর্জুনদার সঙ্গে আমি বহুবার বিভিন্ন জায়গায় আমার দেখা হয়েছে। 2019 সালের ভোটটা যখন হলো, ভোটটার সময়টা থেকে আমি অর্জুনদার একটা অন্য রকমের একটা রূপ দেখতে পেলাম। তখন আমি প্রথম বুঝতে পারলাম যে না, এই লোকটা একদম যে শুধু শুধু আমার পাশে দাঁড়িয়েছে বা আমি ওকে দাদার মতো ভেবেছিলাম সেটা নয়। এই লোকটার আমার থেকে অনেক কিছু চাওয়ার আছে। আমি জানি না, আমার মতো হয়তো আরো অনেকে আছে, কারণ ওর দুটো বউয়ের ব্যাপারেই আমি জানতাম, কারণ আমার সঙ্গে ও অনেকক্ষণ, অনেক দিন, অনেক রাত যখন থেকেছে আমি ওকে দেখেছি কথা বলতে, ফোনে কথা বলতে দেখেছি সবার সঙ্গে, দুজন বউয়ের সঙ্গেই কথা বলতে দেখেছি। এইসব আমার অজানা নয়, আমি এইসবে ঢুকিনি, কারণ তারা তো তাও বউ, আমার তো কোনো মর্যাদাই নেই, আমার তো কোনো জায়গাই নেই। আমি প্রথম যখন অর্জুনদাকে বলি যে আমি প্রেগনেন্ট, তখন আমাকে প্রথম যে কথাটা অর্জুনদা বলেছিল সেটা হচ্ছে, তোকে বেছে নিতে হবে, তুই বেঁচে থাকতে চাস না তুই মা হতে চাস। এই কথাটা বিশ্বাস করুন, আমি শোনার পরে আমি কিছু বুঝতে পারছিলাম না কি শুনলাম আমি। এটা আমাকে আমার ঈশ্বর বলছে যে আমার বাচ্চাটাকে ঘুরিয়ে বলছে যে বাচ্চাটা নষ্ট করে তারা অ্যাবর্শন করে দিতে হবে। তো আমি তখন মেনে নিয়েছিলাম, কারণ আমার কাছে সত্যি কথা না মেনে কোনো উপায় ছিল না। আমি কাজটাও ছেড়ে দিয়েছি তখন আমার একটাই কাজ ছিল, অর্জুনদা যখন আসবে ওর সঙ্গে থাকা, এটাই আমার কাজ ছিল। হ্যাঁ, আমার ওর সঙ্গে থাকা বলতে যেটা আপনি বলছেন সেটাই। অর্জুনদা আমাকে খুব কাছে, আমাদের মধ্যে সবটাই হয়, এবং প্রত্যেকবারই হয়, প্রত্যেক দিনই হয়। 5 বছর, 6 বছর, 4 বছর, 5 বছর হয়। এবং একটা সময় আমি বুঝতে পারতাম আমার শরীরটাই আমি, আমার কোনো মন নেই, আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো না নেই। অর্জুনদার যদি ইচ্ছে করে তাহলেই আমাকে আমার শরীরটাকে দিতে হবে। যদি ও বলে হ্যাঁ এখন, তাহলে এখনই। সে আমার শরীর খারাপ থাক, আমার ইচ্ছে না থাক। আমার থাকার জায়গাটাও দিয়েছিল। আমি ভাড়া বাড়িতে আগে থাকতাম, কিন্তু পরে আমার থাকার জায়গাটাও দিয়েছিল। আমারও দোষ ছিল, আমি কিছু টাকাও নিয়েছিলাম ওর থেকে, কিন্তু সত্যি কথা বিশ্বাস করুন, আমি টাকা এখন যদি আমাকে দেয়ও আমার আর চাই না। কারণ আমি বুঝতে পেরেছি যে আমার ওপর 2-3 বছর যে জানোয়ারের মতো অত্যাচার করেছে, সারাক্ষণ সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, যখন তখন চলে এসে বলছে যে আমাকে শুতে হবে,
আমি সহ্য করতে পারিনি। আমি আর পারবো না ওগুলো করতে, আমি মরে যাবো এগুলো করতে গেলে। এখন আমার আর শক্তি নেই এগুলো করার। আমি একটাই কথা বলতে চাই, ওর কোথায় বউ আছে না আছে, কটা বাচ্চা আছে, আমার মতো আরো কে কে আছে, আমি সব জানি। তো আমি জেনেই বা কি করবো? আমার তো বলে কি করবো? আমি জেনে কি করবো? আমার কোথায় বলার আছে? কিছুই পারবো না। কিন্তু ডাক্তার আমি দেখাই, যদি ডাক্তাররা পরীক্ষা করে, আমার মনে হয় অনেক কিছু প্রমাণ হবে।